হাসনাত না ওয়াকার আমার স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী, তাকে নিয়ে বলবে একটা পুস্কের ছেলে, কোথাকার একটা পুস্কের ছাউ, তাকে বলবে যে হাসনাত না ওয়াকার, এইটা আমাকে শুনতে হবে বাংলাদেশে? ওই রকম পুস্কে ছেলেকে কি সেনাবাহিনী প্রধান বলা করা যায়? ডক্টর ইউনূস অনন্তকাল ক্ষমতায় থাকবেন অনির্বাচিত ভাবে, এইটার কনসেপ্ট গণপ্রধান কনসেপ্ট এইটা না। গণপ্রধানের কনসেপ্ট হচ্ছে এর পরবর্তী ইমিডিয়েট খুব দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচন। আপনি 90 গণপ্রধানের পরে 3 মাসের মধ্যে নির্বাচন হচ্ছে। এইগুলি বলতেছে যে কিভাবে জনগণের চোখে ধুলা দিয়া আর কতদিন ক্ষমতায় থাকা যাবে, এর একটা বুদ্ধি ব্যবস্থা করো। এই বুদ্ধি ব্যবস্থার নাম হচ্ছে সংস্কারের মূলা। এই সংস্কারের মূলা ঝুলিয়ে সামনে আমাদেরকে বোকা বানাচ্ছে, জনগণকে বোকা বানাচ্ছে। দিস ইজ দ্য সিম্পল ইকুয়েশন, যে বেসিক্যালি রিফর্ম যেটা হওয়ার দরকার, এটা হলো পলিটিক্যাল পার্টির ইন্টারনাল যে কালচার আছে, ইনার পার্টি কালচারের রিফর্মের প্রশ্নে সবার একটা জাতীয় ঐকমত্য হওয়া উচিত ছিল। যে আমরা পার্টিগুলি রীতিমতো সবসময় রেগুলারলি কাউন্সিল করব, কাউন্সিল দ্বারা নির্বাচিত নেতৃত্বরাই পার্টি পরিচালনা করবে, এইগুলি আলোচনা হওয়া উচিত ছিল। এইগুলি কখনোই ডক্টর ইউনূস করবেন না। যেগুলিতে দেশ এগিয়ে যাবে এইগুলি করবেন না। আপনি আলোচনা হবে জয়নাল হাজারি, তারপর লক্ষ্মীপুরের তাহের, যে শামীম ওসমান, এইগুলি যেন তৈরি না হয়, কোনো পকেট যেন তৈরি না হয়, বিভিন্ন জেলায় জেলায় পার্টির গুন্ডা পান্ডা তৈরি না হয়, এইগুলি বদি তৈরি না হয়, এইগুলা কিভাবে বন্ধ করা যাবে, এই কাজগুলি নিয়ে আলোচনা হবে। 2 দিন 3 দিন 4 দিন 7 দিন আলোচনা হবে গোলটেবিল। 69 এর জিজ্ঞেস করেন, যারা পড়াশোনা করতে চান, 69 এর গোলটেবিল নিয়ে প্রচুর বক্তব্য আছে মাহফুজুল্লাহর অভ্যুত্থানের 69 বইয়ে। তো এটা 25শে ফেব্রুয়ারি শুরু হয়, 10ই মার্চ গিয়ে এরপর 10ই মার্চ থেকে মুলতবি হয়ে যায়, আবার 10ই মার্চ থেকে শুরু হয়। তো এখন আমি আপনাকে বলছি যে এইটা নাই। তো আপনি আরেকটা বিষয় হচ্ছে যে আপনি দেখবেন যে রোহিঙ্গা ইস্যু নিয়ে জাতিসংঘের মহাসচিব আসার পরে বলল 1 লক্ষ কত হাজার রোহিঙ্গাকে পাঠাবে। এই গত 3 দিন আগে আমার 1,80,000। তো আপনি এই যে আমাদের তৌহিদ পররাষ্ট্র উপদেষ্টা, সে বলল বর্তমান পরিস্থিতিতে একজন রোহিঙ্গাকে পাঠানো সম্ভব না। এইগুলো যে ফ্রড। এখন বাংলাদেশের যে রাজনৈতিক যে বিভিন্ন টেলিভিশন গুলি আছে, টেলিভিশন গুলিতে আপনার কি বলে, আপনার এই যে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, সে ফোন করে করে বলে যে উমুককে ডাকবেন, উমুককে ডাকবেন না। আমার সম্বন্ধে দিয়ে যে বলেছে যে উমুককে ডাকবেন না, যে সে প্রধান উপদেষ্টাকে নিয়ে অনেক কথা বলে। তো এটা কি শেখ হাসিনার মিডিয়ার মতো হয়ে গেল মিডিয়াগুলো? কারণ শেখ হাসিনার মিডিয়া থেকে আরো বেশি হচ্ছে, আমি আপনাকে বলছি। কারণ অনেক কিছু আমরা শেখ হাসিনার মিডিয়া থেকে বেশি আসছে, বেশি আসছে। এই সরকারের ব্যাপারে কোনো সমালোচনা কিন্তু আমরা এই মিডিয়াতে পাই না। তারপরে এনসিপির ব্যাপারে সমালোচনা আমরা মিডিয়াতে পাই না। আমি নভেম্বর মাসে 2023 নভেম্বর মাসে 27 দিনে 42টা শো করেছে। এখন মাসে 10-15টা লোকজন ডাকে, তো মাঝে মধ্যে বলে যে ভাই আপনি কি একটু মাইল্ড বলতে পারেন না, একটু খাতির টাতির করে বলতে পারেন না? আমি বলছি ভাই আমার যেটা চিন্তা থেকে আসে এটা বল। তো এইসব হচ্ছে। আপনি দেখেন সেনাবাহিনীকে মেলাইন করে কথা বলেছে এই হাসনাত সার্জিসরা। আপনি কি প্রধান উপদেষ্টা, উনি এই প্রতিরক্ষা, এতদিন তো প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন, উনি কি কোনো কথা বলেছেন? উনি কথা না বলা তো এটাকে এন্ডোর্স করা। হাসনাত না ওয়াকার আমার স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী, তাকে নিয়ে বলবে একটা পুস্কের ছেলে, কোথাকার একটা পুস্কের ছাউ, তাকে বলবে যে হাসনাত না ওয়াকার, এইটা আমাকে শুনতে হবে বাংলাদেশে?
ওই রকম পুচকে ছেলেকে কি সেনাবাহিনী প্রধান বলা করা যায়? আপনি এখানে একজন সেনাবাহিনী লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদায় আছেন, আরেকজন লয়ার এক্সপার্ট আছেন। সেনাবাহিনীর আন্ডার 4টা কোর্ট আছে। সেনাবাহিনীর প্রধান যে কোর্টগুলো কনস্টিটিউট করতে পারেন, যেগুলো আহ্বান করতে পারেন, গঠন করতে পারেন, এই কোর্টে মৃত্যুদণ্ড কনফার্ম করতে পারে। এবং রাষ্ট্রপতি ও কি বলে পুরোটা মৌকুফ করতে পারেন না, তিনি কমাতে পারেন, পুরো দণ্ড মৌকুফ করতে পারেন না সেনাবাহিনীর যে কোর্ট মার্শাল যে হয়। তো সেনাবাহিনীর প্রধানকে নিয়ে এইরকম কথা বলার পরে আপনি প্রধান উপদেষ্টা কোনো কথা বলেন নাই, এই গভর্নমেন্টের একজন কোনো কথা বলেন নাই। আমরা বলেছি ওয়াকারের পক্ষে বলেছেন। আমি বলছি ওয়াকার যেই হন না কেন, ওয়াকার আমাদের সেনাবাহিনীর প্রধান। আমাদের সেনাবাহিনী হচ্ছে সেনাবাহিনী সরকারের চাকর না, কিন্তু সেটা রাষ্ট্রের 4টা কম্পোনেন্ট, 4টা উপাদান। একটা হচ্ছে জনগণ, একটা হচ্ছে ভৌগোলিক পরিসীমা, একটা হচ্ছে সরকার, আর চতুর্থটা হচ্ছে যে সার্বভৌমত্বের প্রতীক হচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনী সরকারের অধীনস্থ কোন জিনিস না। এই জন্য আজকে দেখবেন যে এই যে জিনিসগুলি যে আপনি ইন্ডিয়ার সাথে চুক্তির যে রিলিজ, এটা নিয়ে কোনো কথা নাই। আপনাকে বলছে যে আজকে যতগুলি, আপনাকে আমি বলছি যে আমি মহসিন ভাইয়ের জন্য আমি ভীষণ আজকে গর্ব অনুভব হচ্ছে। উনি কথাগুলি খুব স্পষ্ট ভাবে বলেছেন যে অন্তত লোকজনের কাছে পৌঁছাক যে দিস গভর্নমেন্ট ইজ ডুইং ফ্রড, একেবারেই জুৎছুরি করছে বাংলাদেশের মানুষের সাথে বাটপাড়ি করছে এই গভর্নমেন্ট। এইরকম বাটপাড়ি হাসিনাও ইয়ার সাথে এত সফলতার সাথে বাটপাড়ি করতে পারে নাই। হাসিনার সবগুলি অপকর্ম মানুষ বুঝতে পারছে, বাংলাদেশের মানুষ বুঝতে পারছে। আপনি 29 সাল হাসিনার, আপনাদেরকে তো বলা হচ্ছে যে ভারতের সুরে আপনারা কথা বলছেন, বা আপনাদের সুরে ভারত কথা বলছে, ভারতের একটা পরিকল্পনা আপনাদের উপর। আমি আপনাকে বলছি আমার প্রজাতন্ত্রের কনসেপ্টটাই হলো, রিপাবলিকের কনসেপ্টটাই হলো বাংলায় এই রাষ্ট্রের এই ভূখণ্ডের এই রাষ্ট্রের মানুষ নিজেরা তার প্রতিনিধির দ্বারা শাসিত হয়, শাসন করে রাষ্ট্র। এই প্রতিনিধিরা সঠিক পথে না চললে তাদেরকে নামিয়ে দেওয়ার যে প্রসেসটা, এটার নাম হলো গণ অভ্যুত্থানের পরের পার্টটাই হচ্ছে আবার নির্বাচন, মানে ডেমোক্রেসির বিকল্প আরো ডেমোক্রেসি, এবং আপনাকে প্রতিনিধির বিকল্প আরো ভালো প্রতিনিধির বিকল্প তিনি কি বলেন, ডক্টর ইউনূস অনন্তকাল ক্ষমতায় থাকবেন অনির্বাচিত ভাবে। এইটার কনসেপ্ট ডেমোক্রেসি গণ অভ্যুত্থান কনসেপ্ট এইটা না। গণ অভ্যুত্থানের কনসেপ্ট হচ্ছে এর পরবর্তী ইমিডিয়েট খুব দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচন। আপনি 90 গণ অভ্যুত্থানের পরে 3 মাসের মধ্যে নির্বাচন হচ্ছে, এটা 6 মাস নির্বাচন হয়ে যাওয়া উচিত ছিল। আপনি আরেকটা মনে করে দেখুন, শেখ হাসিনা যদি 14 তারিখ 15 তারিখ জুলাইয়ের, গত বছর জুলাইয়ের 15 তারিখে যদি বলতো যে আসুন আমরা পাওয়ার ট্রান্সফরমেশন, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা কি হতে পারে, আসুন আমরা আলোচনা করি, ছাত্র হত্যার বিচার হবে এবং এদের কোটা আন্দোলন মেনে নিলাম, আসুন সবাই বসি, যে নাজমুল হাসান কলিমুল্লাহ সাহেব আপনারাও আসুন, বুদ্ধি দিয়ে আমাকে পরামর্শ দিন কিভাবে ক্ষমতা হস্তান্তর করবো। ক্ষমতা নিশ্চয়ই এতদিনে একটা ইলেকশন হয়ে যেত বাংলাদেশে, হাসিনাকে দেশ ছেড়ে পড়াতে হতো। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এইগুলো সবগুলি রিফর্মের যে বিষয়গুলি, এইগুলি বলতেছে যে কিভাবে জনগণের চোখে ধুলা দিয়া আর কতদিন ক্ষমতায় থাকা যাবে, এর একটা বুদ্ধি ব্যবস্থা করো। এই বুদ্ধি ব্যবস্থার নাম হচ্ছে সংস্কারের মূলা। এই সংস্কারের মূলা ঝুলিয়ে সামনে আমাদেরকে বোকা বানাচ্ছে, জনগণকে বোকা বানাচ্ছে। দিস ইজ দ্য সিম্পল ইকুয়েশন। তো এই জন্য আমি আপনাকে বলছি বাংলাদেশে সামনে অনেক বাজে খবর আছে। বিএনপি কে, অন্যান্য রাজনৈতিক দলগুলিকে ক্ষমতায় নামতে হবে এবং শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর ইউনূসের হাতে মানুষের রক্ত লাগবে, রাজনৈতিক কর্মীদের রক্তে তার হাত রঞ্জিত হবে। এবং ডক্টর, আমার কাছে এইরকমই মনে হচ্ছে, আমার হাতে মনে হচ্ছে ডক্টর ইউনূস সুবিধায় তিনি যাবেন না,
ভালোভাবে তিনি যাবেন না, তিনি অপদস্থ হয়ে বাংলাদেশ থেকে বিদায় নেবেন। এবং আমার কাছে এটা অনেক দুর্ভাগ্যজনক। আমি মনে করছিলাম আপনাকে আজ থেকে 6 মাস 4 মাস আগে বলছিলাম এই লোকগুলি ডক্টর ইউনূসের সাথে ক্ষমতায় যারা আছে এই লোকগুলি ভদ্রলোক, কিন্তু এরা মানুষ ভালো না। এই কথা আপনাকে বলছিলাম। আমাদের বিদেশি একজন সাংবাদিক খুব রাগ করেছিলেন যে ভাই এটা কি বললেন আপনি এত দ্রুত সময়ের মধ্যে। আমি বললাম মিলিয়ে নিবেন আর 3 মাস পরে। আজকে কি টের পাচ্ছেন বাটপাড়ি দেখে? এক একটা বাটপাড়ি। আমাদের মহসিন ভাই ছাড়া তো অনেকে এই কথাগুলো বলতেই চান না, যে এই যে বাটপাড়ি, এই যে বাটপাড়ির মূলা আমাদের সামনে ঝুলাচ্ছে, ঝুলাইয়া প্রলম্বিত করতেছে, ক্ষমতাকে প্রলম্বিত করার যে বিভিন্ন মূলা একটার পর একটা আনতেছে সামনে, এটা কি বুঝেন না? এটা বাংলাদেশের মানুষ এখন বুঝতে শুরু করেছে। ইনশাল্লাহ এটা রফা দফা বাংলাদেশে হয়ে যাবে ইনশাল্লাহ। আমার মনে হয় যে আমরা দুজনের কাছ থেকে খুব ভালো ক্লোজিং রিমার্কস পেয়েছে, এবং আমি আপনাকে মনে করি যে মহসিন ভাই যে ক্লোজিং রিমার্কসটা এটা পার্টির সাথে আমি কনভে করব, সবার সাথে কনভে করব যে একটা ইমিডিয়েট একটা রাজনৈতিক কনভেনশন, পলিটিক্যাল কনভেনশন করা দরকার, রাজনৈতিক দলগুলি কনভেনশন করে একটা কংক্রিট রেজুলেশন করা দরকার, এবং 31 পয়েন্টকে ওই জন্য আরো ডেভেলপ করে এটাকে জাতির কাছে উপস্থাপন করে দেওয়া দরকার। আপনাদের সবাইকে ধন্যবাদ।